17 বছর পর গণমাধ্যমের মুখোমুখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচারের ইস্যুতে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। চাঁদাবাজি প্রশ্নে কঠোর অবস্থানে বিএনপি। ক্ষমতায় আসলে শক্ত হাতে দমনের প্রতিশ্রুতি। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে আইএসপিআরের বিবৃতি। বিভ্রান্তকর ও অসত্য তথ্যের বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান। বাংলাদেশের নির্বাচন নিয়ে সুর পাল্টাল ভারত। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায় দিল্লি, জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। ঐক্যমত্য কমিশনের বৈঠকে মুখোমুখি অবস্থানে জামায়াত ও বিএনপি। গণভোট ইস্যুতে তৈরি হয়েছে নতুন সংকট। শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলছে কমিশন। ১.৫ দশকেরও বেশি সময় ধরে একচেটিয়াভাবে ক্ষমতা ধরে রাখা, এরপর ২০২৪ সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন। এখন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পুরোপুরি কোণঠাসা এই রাজনৈতিক দলটি। নিষিদ্ধ রয়েছে কার্যক্রম। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারছে না এই দল। এবার আওয়ামী লীগের রাজনীতি ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্যক্রম স্থগিত এ দলটির রাজনীতি করা নিয়ে জানালেন নিজের অবস্থান। সোমবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, ১৭ বছর ধরে প্রবাস জীবনে আছেন তিনি। 111 সরকারের সময় যেই শারীরিক নির্যাতন তার উপরে হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেই সময় বাংলাদেশের ছোট ভাই সুস্থ মাকে রেখে আসলেও আওয়ামী লীগ শাসনামলে বদলে যায় পুরো চিত্র। ফেলে আসা ঘর থেকে বিতাড়িত হয় পুরো পরিবার। মারা যান তার ছোট ভাই আরাফাত রহমান কোকো। মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হয়ে অসুস্থ রয়েছেন খোদ দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের, যাদের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গেছে, তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় জেলের ভেতরে মারা গেছেন। সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। এসব অন্যায়, এসব হত্যা, এসব নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দল হিসাবে আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। দেশের আইন সিদ্ধান্ত নিবে। অন্যায়কারীর বিচার হতে হবে, সেটি ব্যক্তি হোক, সেটি দলই হোক। জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে, তাদের টিকে থাকার কোনো কারণ নেই। জনগণের সিদ্ধান্তের উপরে আস্থা রাখতে চান বলে সাফ জানিয়ে দেন তারেক রহমান। একদিকে নির্বাচনের প্রস্তুতিতে সরব বিএনপি, অন্যদিকে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন দলের হাইকমান্ড। এমন সব অভিযোগে এখন পর্যন্ত ৭,০০০-এর মতো নেতাকর্মীর বিরুদ্ধে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে সাংগঠনিক ব্যবস্থাও। এবার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এমন নেতাকর্মীদের ইস্যুতে প্রশ্ন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। উত্তরে বলেন, এমন অনেক অভিযোগ তাদের কাছে এসেছে। অভিযোগগুলো তদন্ত করা হয়েছে। তদন্ত করার পর বেশ কিছু বিষয় পেয়েছেন তারা। সোমবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, স্বৈরাচারের সময় সারা দেশে বিএনপির প্রায় ৫০ লাখের বেশি নেতাকর্মীর নামে বিভিন্ন রকম গায়েবী মিথ্যা মামলা দেয়া হয়েছিল। এতে বহু নেতাকর্মী তাদের ঘরবাড়িতে থাকতে পারত না, তাদেরকে বিভিন্নভাবে পালিয়ে থাকতে হতো। এই সুযোগে স্বৈরাচার তাদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, ঘরবাড়ি, পুকুর দখল করে নিয়েছিল। ৫ই আগস্টের সাথে স্বৈরাচারের সাথে পালিয়ে যায় তাদের দোসররা। তখন স্বাভাবিকভাবেই এসব সম্পত্তি ফেরত চাইতে গেলে কিছু লোক প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করছে। তদন্ত করার পর এমন অনেক ঘটনায় বিএনপির হাইকমান্ড পেয়েছে। ৫ই আগস্টের পরে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, এমন কিছু ঘটনা ঘটেছে, এমনকি দলের পক্ষ থেকে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু পুলিশিং করা তো আর দলের কাজ না। সরকারের প্রতি প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, যাদের কাজ পুলিশিং করা, তারা কেন তাদের কাজটি করছে না? বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে দলের কোনো নেতাকর্মী তখনও যদি এরকম অনৈতিক কাজে সম্পৃক্ত হয়, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল তার পক্ষে থাকবে না। এছাড়া দেশের আইন শৃঙ্খলা বাহিনী, তারা তাদের মতোই কাজ করবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তকর তথ্য প্রচার করা হচ্ছে, যা একটি উদ্দেশ্যমূলক অপপ্রচার। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন সময় বাহিনীকে নিয়ে বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনীর কার্যকলাপ আরও উন্নত ও গতিশীল করার উপায় সন্ধানে আয়োজিত একটি গবেষণার প্রতিবেদন উপস্থাপন বা স্টাডি পিরিয়ড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সেনা সদস্যদের দেশের প্রচলিত আইন অনুযায়ী মোতায়েন এবং এর বিভিন্ন চ্যালেঞ্জ উপস্থাপন করা হয়। এই আলোচনা ইন এইড টু সিভিল পাওয়ারের জন্য প্রযোজ্য। বাংলাদেশ দণ্ডবিধির ১২৭ থেকে ১৩২ ধারা বর্তমানে সেনাবাহিনীকে প্রদত্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরোপের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের বিভিন্ন দিক আলোকপাত করা হয়। আইনগত, আদালতিক ও প্রতিষ্ঠানিক শিক্ষা প্রদানের মাধ্যমে মাঠে নিয়োজিত সেনাদল কর্তৃক প্রযোজ্য আইনের ধারা সঠিকভাবে অনুধাবন করে পেশাদারী ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব সঠিক সুষ্ঠুরূপে পালনে সক্ষম করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এতে বলা হয়, অনুষ্ঠানের এক পর্যায়ে ইন এইড টু সিভিল পাওয়ারের মাঠে নিয়োজিত সেনা সদস্যদের সিআরপিসি ১৩২ প্রদত্ত দায়মুক্তির বিষয়ে কথা ওঠে। সেনাপ্রধান আলোচনার অংশ হিসাবে সিআরপিসি ১৩২ প্রদত্ত দায়মুক্তি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন। সিআরপিসির অধীনে সরকারি আদেশে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী সেনা সদস্যরা প্রদত্ত আইন অনুযায়ী বেআইনি জনসমাবেশ ছত্রভঙ্গ করেন। অতএব দায়িত্বরতই সেনা সদস্যদের আইনগত সুরক্ষা নিশ্চিতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনার কোনো পর্যায়ে সেনাপ্রধান গুম, খুন বা অন্যান্য মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি দেওয়ার বিষয়ে কিছুই উল্লেখ করেননি। কিন্তু একটা চিহ্নিত চক্রীয় মহল, বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি অসৎ ও হীন উদ্দেশ্যে বরাবরের মতো এবারও স্টাডি পিরিয়ডের বিষয়বস্তু ও সেনাপ্রধানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তকর পোস্ট দিচ্ছেন। এর মাধ্যমে তারা দেশপ্রেমিক সেনাবাহিনীর সঙ্গে জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সংবিধান, রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারি ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, একটি অসাধু চক্রীয় মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে যে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। এমন অবস্থায় এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরম বন্ধু হিসাবে ভারতের অবস্থান ছিল পানির মতো পরিষ্কার। ধারণা করা হচ্ছিল আসন্ন নির্বাচনেও ভারত আওয়ামী লীগের সাফাই গাইবে, কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির কথায় যেন ভিন্ন সুর। সোমবার দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে যেই সরকার ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই ভারতের প্রত্যাশা বলে জানান দেশটির পররাষ্ট্র সচিব। বলেন, বাংলাদেশের একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি বা সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে। ভারতের পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচিত না হলেও দিল্লি শুরু থেকেই সরকারের সঙ্গে কাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার অনুরোধের বিষয়ে বিক্রম মিস্ত্রি বলেন, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা উপযুক্ত নয়। তিনি দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয়, ঐতিহাসিক। এই সম্পর্কের ভিত্তিতে রাজনৈতিক বা ভূরাষ্ট্র পরিবর্তন আসলেও সম্পর্ক টেকসই হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্র সচিব। কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, কী হবে প্রক্রিয়া? দফায় দফায় বৈঠকেও মিলছে না এই ইস্যুতে সমাধান। যদিও সবশেষ ঐক্যমত্য কমিশনের বৈঠকে গণভোটের মাধ্যমে সমাধানের পথ খুঁজতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, তবে এই ইস্যুতেও আবারও মুখোমুখি অবস্থানে নিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। এতে নতুন করে তৈরি হয়েছে সংকট। এমন পরিস্থিতিতে সরকার কোন পথে হাঁটবে তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় নিজেদের অভিমত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। তবে যেসব সংস্কার প্রস্তাবে কোনো কোনো দলের ভিন্নমত আছে, গণভোট কি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে হবে নাকি তার আগে হবে? গণভোটের আগে জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি বা সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার প্রয়োজন হবে না বলে মনে করে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলছেন, যেহেতু সব বিষয়ে সবাই একমত হতে পারছেন না, তাই গণভোট হতে পারে, তবে তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে, আগামী বুধবার দুপুরে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। কমিশন আশা করে সেদিন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। রোববার ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কমিশনের সহ উপাধি প্রফেসর আলী রিয়াজ বলেন, খুব শীঘ্রই জাতীয় ঐক্যমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। 30টি রাজনৈতিক দল যদি এক জায়গায় আসে তাহলে বিশেষজ্ঞদের সঙ্গে বসা হবে না, কিন্তু যদি প্রয়োজন হয় বিশেষজ্ঞদের সঙ্গে আবার বসার, তাহলে সেটি করা হবে, তিনি জানান।